আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা আজ প্রথম বর্ষের জন্য মার্কেটিং প্রিন্সিপালস অফ মার্কেটিং পড়বো। সাথে এও বলে রাখি, এটা একটা থার্ড ইয়ারের টপিকস। আমরা থার্ড ইয়ারে মার্কেটিং ম্যানেজমেন্ট যে আছে তারও একটা টপিকস। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরে বাজারজাতকরণ কৌশল। আরেকটা পড়বো হচ্ছে স্টাইল, ফ্যাশন এবং ফ্যাডের জীবনচক্র। এই দুইটা টপিকস পড়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই। আমাদের যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, কলেজ খুললে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই এই যে বাসায় বসে আছো, এই সময়টাতে কাজে লাগাও, যে যেখানে আছো মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর আমরা অবশ্যই তোমাদের সাথে আছি এই নিয়মিত কার্যক্রমকে এগিয়ে নিতে। তো চলো আজ আমরা আমাদের পড়া শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম পণ্যের জীবনচক্র। আজকে আমরা পণ্যের জীবনচক্রের কৌশলের আগে আমরা একটু পণ্যের জীবনচক্রটা দেখে নিই। তাতে যেটা হবে যে আমরা কোন স্তরে কি কৌশল নিব সেটা আমরা খুব সহজেই দেখতে পারবো। তো চলো আমরা একটু দেখি যে পণ্যের জীবনচক্রে কি কি আছে। আমি আবার বলছি, পণ্যের জীবনচক্র পণ্যের জীবনচক্র আসলে কি? পণ্যের জীবনচক্র হচ্ছে একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে একদম বাজার থেকে শেষ হয়ে যাওয়া পর্যন্ত তাকে যে স্তরগুলো পার করতে হয়, তাকে যে পর্যায়গুলো অতিক্রম করতে হয়, সেটাই হচ্ছে পণ্যের জীবনচক্র। তো আমরা জানি একটি পণ্য তার জীবদ্দশায় 5টি স্তর অতিক্রম করে। সেই স্তরগুলো কি আমরা একটু দেখি। সেই স্তরগুলো প্রথমে যেটা হচ্ছে আমাদের পণ্য উন্নয়ন। আমি একটু লিখি এখানে পণ্য উন্নয়ন। আচ্ছা, একটা উন্নয়ন হচ্ছে পণ্য উন্নয়ন, তারপর যেটা হচ্ছে সূচনা, তারপরে স্তরটা হচ্ছে প্রবৃদ্ধি, তারপর হচ্ছে পূর্ণতা, তারপর হচ্ছে পতন। আচ্ছা, এই মানে যেখানে পণ্য উন্নয়ন থেকে শুরু করে যখন একটা পণ্যর জন্ম শুরু হয়, আর যে সূচনা থেকে যখন পণ্যের বৃদ্ধি বাড়ে, একটা পর্যায়ে প্রবৃদ্ধি এবং পূর্ণতা, সর্বশেষ পতনের মাধ্যমে একটা পণ্যের বাজার থেকে সমাপ্তি ঘটে। আমি তোমাদেরকে বলেছিলাম যে অনেকটা একটা শিশু জন্ম নেওয়ার মতো। যখন সে জন্ম নেয় তখন সে শিশু থাকে, একটা পর্যায়ে সে কৈশোরে যায়, যৌবনে যায়, এবং একটা সময় বয়স শেষে আলটিমেটলি সে মারা যায়। তো ঠিক একটা পণ্যেরও এইরকম একটা জন্ম আছে, আবার তার বাজার থেকে শেষও আছে। যার জন্ম আছে তার মৃত্যু আছে, ঠিক তেমনি পণ্যেরও জন্ম আছে, মৃত্যু আছে। এখন দেখো, আমি লাস্ট ক্লাসে এটা বলেছিলাম যে আমাদের কোন স্তরে কি হয়, বিক্রয়ের পরিমাণটা কি হয়, আর আমাদের মুনাফার পরিমাণটা কি হয়। আমাদের যে এই যে কার্ভটা আছে, এটা হচ্ছে বিক্রয় কার্ভ। আমি একটু এখান থেকে বলে নিতে চাই, তাহলে বুঝতে পারবা। দেখো, আমাদের এখানে আমাদের এই গ্রাফটার দিকে খেয়াল করলে বুঝতে পারবে। এখানে যখন আমরা দেখি এই উপরেটা হচ্ছে আমাদের বিক্রয় এবং মুনাফার গ্রাফ। এখান থেকে আমাদের বিক্রয় বাড়বে, মুনাফার গ্রাফ। আর নিচের দিকে যেটা হচ্ছে আমাদের লোকসান বা বিনিয়োগ। আমি এটা লোকসান, ঠিক আমরা যখন বিক্রির পর্যায়ে চলে ছিল লোকসান, আর এই জায়গাটা পণ্য উন্নয়ন স্তরে আমরা এটাকে বিনিয়োগ বা ধরতে পারি। এখন দেখো, পণ্য উন্নয়ন স্তরে কিন্তু আমাদের এই যে কার্ভটা, যে মুনাফার কার্ভটা, আমাদের কিন্তু সেটা নিচের দিকে গিয়েছে। তার মানে আমাদের গ্রাফ লাইনের নিচে এইটাকে আমরা বলেছিলাম যে এটা কিন্তু আমাদের লস না, এটা কিন্তু আমাদের বিনিয়োগ। একটা পণ্য তখন ধারণা করে, একটা পণ্য আমরা বাজারে ছাড়বো, সেই পণ্যটা কেমন হবে বা সেই পণ্যটা নিয়ে বিস্তর গবেষণা হয়। এই জন্য এই পর্যায়ে একটা পণ্য সম্পর্কে প্রচুর বিনিয়োগ করতে হয়, যে কারণে এই পর্যায়ে কোনো বিক্রি থাকে না, তাই আমাদের কোনো মুনাফার কার্ভ নেই। দেখো, সেটা নিচের দিকে। ঠিক এই জায়গাটা যেহেতু আমাদের কোনো বিক্রির কোনো বিষয় নেই, তাই এখানে আমাদের বাজারজাতকরণে কোনো কৌশলও প্রয়োজন নেই। এই স্তরে যেটা হবে, পণ্য উন্নয়ন স্তরে যেটা হবে, আমরা পণ্যের প্রতি আমাদের খরচটা বা পণ্যের প্রতি আমরা বিনিয়োগ বাড়াবো, পণ্যকে আরো আকর্ষণীয় করতে, ভালো করতে, নতুন পণ্যের ধারণা থেকে জন্ম লাভ করা। মানে এই স্তরটা হচ্ছে জাস্ট একটা পণ্য তোমার বাজারে আসার আগ পর্যন্ত, উৎপাদন থেকে শুরু করে বাজারে প্রবেশ করার আগ পর্যন্ত যেই সময়টা, সেটাই হচ্ছে পণ্য উন্নয়ন স্তর। এখন দেখো, যা আমরা বাজারজাতকরণের কাজ হচ্ছে কোথায়, কৌশল। আমরা কৌশলটা কখন নিব? যখন আমরা এটা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে কাজগুলো আমাকে করতে হয়।
তখন পণ্য উন্নয়ন স্তরে যেহেতু আমাদের কোনো বিক্রি নেই বা আমাদের ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য কোনো রকম কোনো প্রয়োজন নেই এই স্তরে, তো এখানে আমাদের বাজারজাতকরণ কৌশলেরও কোনো দরকার নেই। আমরা বাজারজাতকরণ যে কৌশলটা করবো সেটা আমরা সূচনা স্তর থেকে শুরু করব। এখন দেখো আমি একটু আবার বিক্রয় লাইনে যেতে চাই। এখানে দেখো সূচনা স্তর থেকে আমার আস্তে আস্তে পণ্যটা আমার বিক্রয় লাইনে বাড়ছে, সেটা প্রবৃদ্ধি পর্যায়ে আমার অনেক বেড়ে গেছে, পূর্ণতা স্তরে দেখো এটা ছেকেছে, তারপর এক সময় পতন পর্যায়ে নেমে আমার চলে আসছে। ঠিক এইভাবে আমার মুনাফার কাপটা দেখো, আমার যখন বিনিয়োগ পণ্য উন্নয়ন স্তরে ছিল তখন আমার বিনিয়োগ, আমার যে অর্থ সেটা আমার কার্ভ লাইন নিচের দিকে গিয়েছে এবং সূচনা স্তর আস্তে আস্তে বাড়ছে, যখন বিক্রি বাড়ছে তখন আমার মুনাফাও বাড়ছে, একটা পর্যায়ে আমার মুনাফা একদম শূন্যের কোঠায় নেমে আসছে। এখন এই জিনিসটা মাথায় রেখে আমরা যেটা করতে পারি যে আমাদের কোন স্তরে কি কি বাজারজাতকরণ কৌশল নিতে হবে আমরা এখন সেটা চিন্তা করব। যেহেতু পণ্য উন্নয়ন স্তরে আমাদের কোনো বিক্রি নেই, তাই আমাদের কোনো বাজারজাতকরণ কৌশলেরও প্রয়োজন নেই। এখন দেখো সূচনা পর্যায়ে আমরা কি কি কৌশল নিতে পারি আমরা এখন সেটা আলোচনা করব। সূচনা হচ্ছে একটা পণ্য মানে একদম ঠিক বাজারে আসা থেকেই সূচনা পর্বে শুরু হয়। এই সূচনা পর্যায়ে কি হয়? এই সূচনা পর্যায়ে যেটা হয়, এই সময় পণ্য সম্পর্কে যারা আমার ক্লায়েন্ট, যারা আমার ভোক্তা, আমার যে টার্গেট ক্লায়েন্ট থাকে তারা খুব বেশি পণ্য সম্পর্কে জানে না। তাহলে একজন মার্কেটিং ম্যানেজার হিসেবে আমার কাজ কি? এই পণ্যটা আগে আমাকে ভোক্তার কাছে জানাতে হবে। আমার এই পণ্যের গুণাগুণ কি, আমার এই পণ্য ব্যবহার করলে কি হবে, আমাকে এই ধরনের কিছু আমাকে এই ধরনের মানে এই তথ্যগুলো ভোক্তাকে আমার জানাতে হবে যে বাজারে আমার এমন একটি পণ্য আছে। এক্ষেত্রে আমরা কি কি করতে, স্ট্র্যাটেজিগুলো আমার কি কি হতে পারে আমরা এখন সেগুলো দেখব। যেমন আমাদের যে বাজার মিশ্রণগুলো আছে, আমরা বাজার মিশ্রণটা কি আগে সেটা একটু খেয়াল করো, আমি একটু বলে নিই। আমরা যখন করেছি 4PS মানে কি, এগুলো হচ্ছে বাজার মিশ্রণ। কি কি আছে বাজার মিশ্রণে আমার, আমি একটু আমাকে মুছতেই হবে কারণ হচ্ছে আমার বোর্ডটা আমাকে সাপোর্ট দিচ্ছে না। আচ্ছা, 4PS আমরা বলতে কি বুঝি? প্রাইস, প্লেস, প্রোডাক্ট, আর একটা হচ্ছে প্রমোশন। এই চারটা চলককে আমরা কম বেশি করে সেট করে আমরা সূচনা স্তরে কি কি কৌশল নির্ধারণ করতে পারি সেটা হতে পারে। আসো এবার আমরা দেখি আমরা কিভাবে সেট করতে পারি। আমরা যেভাবে সেট করি, একটু আমি একটা চিত্র এখানে একটু আঁকতে চাই। আচ্ছা এই চিত্রটা, আচ্ছা আমরা একটা চিত্র আঁকতে চাই। চিত্র আঁকলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমরা আসলে এখানে কি কি কৌশল আমরা নিতে পারি। এখানে যেটা আছে, আমরা প্রথমে আমরা মূল্যকে কম বেশি করতে পারি। আমি একটু দেখাচ্ছি। আমরা মূল্য হচ্ছে আরেকটা যেটা করতে পারি, আমরা প্রসারটাকে কিভাবে কাজে লাগাই। আমাদের যদি মানুষকে না জানাতে পারি তাহলে কিন্তু আমরা এটা কাজ হবে না। এখন এই ক্ষেত্রে যেটা আমরা করি, আমরা এক্ষেত্রে সূচনা বিস্তারে আমরা মোটামুটি 4 ধরনের কৌশল অবলম্বন করি। আচ্ছা আমরা সেই কৌশলগুলো একটু লিখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের যে কৌশলটা হচ্ছে, প্রথম হচ্ছে দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার কৌশল। দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার কৌশল। আগে আমরা পুরো এটা লিখি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা হচ্ছে আমাদের ধীরে তুলে নেওয়া। আর যেটা হচ্ছে আমার দ্রুত বাজার থেকে আমরা যেগুলো আছে সেগুলো করতে, দ্রুত বাজার দখলের একটা কৌশল হতে হবে। দ্রুত বাজার দখল কৌশল। আর একটা হচ্ছে ধীরে বাজার দখল কৌশল।
আমরা এই 4 ভাবে এই সূচনা স্তরে কাজ করে থাকি। আমি একটু বলি চিত্রটার সাথে দেখো। প্রথমে যেটা করতে হবে, আমাকে প্রসার, আমাকে যেহেতু আমার প্রোডাক্টটা সম্পর্কে আমার টার্গেট জনগণ জানে না বা আমার টার্গেট ভোক্তা যারা আছে তারা যাতে জানে না, তার মানে এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমার প্রসারমূলক কার্যক্রমকে কম বেশি করতে হতে পারে। আবার দেখো আমরা এক্ষেত্রে মূল্যটাকে কিছু করতে পারি। যেমন পণ্যের ক্ষেত্রে আমরা মূল্যের ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকে সংবেদনশীল থাকে। তুমি দেখবা যে 1 টাকা বেশি কমের জন্য কিন্তু অনেক সময় এক একটা পণ্য একজন কেনে না, বা সেটা বাজার থেকে কিন্তু তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য থাকে সেটা মানে নিয়ে আসতে পারে না। তাহলে সেক্ষেত্রে কি করা, তাকে মূল্যটাও এমন একটা ভাবে ধরতে হবে যাতে করে বাজারটা আসে। এখন আমরা এখানে কি কি করতে পারি, এখন দেখো আমরা কি করতে পারি। যেমন আমরা যদি প্রথম থাকি যে দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার কৌশল। আমরা যে প্রোডাক্টটা বাজারে দিয়েছি সেই প্রোডাক্টটা যদি আমরা চাই একদম আমরা বাজার থেকে দ্রুত আমরা মুনাফা সহ তুলে নিব, আমরা তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের প্রসার, আমাদের অনেক অবশ্যই প্রসার ব্যয় বাড়াতে হবে। এবং যখন একটা পণ্যের প্রসার ব্যয় বেড়ে যাবে তখন আলটিমেটলি যদি বাজার থেকে মুনাফাটা তুলে নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তখন তোমার মূল্যটাকে বাড়াই দিতে হবে। এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা নিতে পারি। আমরা দ্রুত বাজার থেকে তুলনার কৌশলে আমরা প্রসারমূলক কার্যক্রম বেশি চালাতে পারি এবং আমাদের মূল্যটাকে বেশি দিতে পারি। এক্ষেত্রে দেখো যেটা হবে, আমরা এমন একটা অবস্থায় কখন বাজার থেকে তুলে নিতে পারবো, যখন আমরা জানবো যে এই বাজারে যদি আমরা পণ্যটা দেই তাহলে ভোক্তারা এই পণ্যটা ক্রয় করবে, তারা বেশি মূল্য দিতেও প্রস্তুত থাকবে। একমাত্র তখনই আমরা বাজার থেকে এটা তুলে নিতে পারবো। তারপর দেখো যেটা আছে ধীরে তুলে নেওয়ার কৌশল। তারপর যেটা আছে আমাদের ধীরে তুলে নেওয়ার কৌশল। ধীরে তুলে নেওয়ার কৌশল হচ্ছে বাজার থেকে আমরা ধীরে মুনাফাটা তুলে নিব, এইরকম কিছু। দেখো সেখানে কি আছে, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু ধীরে তুলে নিব আমি সেক্ষেত্রে আমার প্রসারটাকে কম করতে পারি। আমরা বিজ্ঞাপন খরচ, আমার যে প্রসারমূলক যে ব্যয় থাকবে সেটা আমরা একটু কমিয়ে দিয়ে আমরা সেখানে আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এক্ষেত্রে আমাদের মূল্যটাকে বেশি ধরতে হবে। এক্ষেত্রে আমরা বাজার থেকে আমাদের মূল্যটা আমরা ধীরে তুলে নিতে পারবো। সেক্ষেত্রে যেটা আমাকে করতে হবে কি, দেখো এখানে অবশ্যই বাজারের আকার ছোট থাকতে হবে। কারণ তুমি ছোট বাজারে না, বাজারের যদি আয়তন হয় শুধুমাত্র আমার দেশীয় বাজার বা আমি ধরে নিই আমার একটা নির্দিষ্ট এলাকায় আমার টার্গেট, তো ওই এলাকা যদি ছোট হয় তাহলে কিন্তু আমার প্রসারমূলক কাজে তেমন ব্যয় একটা হবে না। আবার যদি আমার অনেক বড় একটা বাজার থাকে, আমার সেটা বাংলাদেশ না হয় ইন্টারন্যাশনালি হতে পারে, বা আমার আরও বড় কিছু, তখন কি হবে, তখন আমাকে প্রসারমূলক ব্যয়টা অনেক বাড়াতে হবে। তো এই যখন আমরা ধীরে তুলে নেওয়ার কৌশল নিব তখন অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে আমার বাজার আয়তনটা খুব ছোট এবং ওইখানে আমাদের বিজ্ঞাপন বাবদ ব্যয়টা কম করলেই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা যেটা করবো, পণ্যের মূল্যটা একটু বাড়িয়ে দিয়ে আমরা বাজার থেকে এই ফর্মুলাটা নিতে পারি। তার মানে আমরা সূচনা স্তরে আমরা এই ফর্মুলাটাও বা আমরা এই স্ট্র্যাটেজিটাও অবলম্বন করতে পারি। তারপর যেটা আছে আমার দ্রুত বাজার দখল কৌশল। দ্রুত বাজার দখল কৌশল করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো আমার এই পণ্যটা মানে আমাকে প্রথমে চিন্তা করো তুমি, আমি দ্রুত বাজারটা দখল করতে চাই, তার মানে হচ্ছে আমাকে প্রসারমূলক ব্যয় অনেক বাড়াতে হবে যাতে আমার ভোক্তারা পণ্যটা সম্পর্কে জানতে পারে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার প্রসারমূলক ব্যয়টাকে বেশি করতে হবে। দেখো এখানে বেশি, এখানে আমি কম লিখে রেখেছি। তাহলে বেশি দ্রুত বাজার দখল কৌশলে যেটা করতে হবে, প্রসারটা আমাকে অনেক বেশি করে খরচ করতে হবে এবং মূল্যটা আমাকে কম করতে হবে। যখন এক্ষেত্রে যেটা হবে, তোমার বাজারে অলরেডি আমার যেহেতু আমি প্রসারমূলক ব্যয় অনেক বাড়িয়েছি, প্রসার অনেক ব্যাপক হয়েছে, আমার এক্ষেত্রে আমার যারা টার্গেট ক্লায়েন্ট আছে তারা আমার পণ্য সম্পর্কে জানবে এবং পণ্যের মূল্য কম থাকায় তারা এই পণ্যটা কিনতে আগ্রহী হবে। এইভাবেও আমি সূচনা স্তরে আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি। এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের কি, এই ক্ষেত্রে চিন্তা করতে হবে বাজারের আয়তন আমার ব্যাপক হবে, এই বাজারের প্রত্যেককে আমাকে মানে আমার যে টার্গেট ক্লায়েন্ট থাকবে সে সম্পর্কে জানাতে হবে বা আমাকে ধরে নিতে হবে যে আমার ক্রেতা যারা আছেন তারা আমার এই পণ্য সম্পর্কে জানেন। এইরকম একটা অবস্থাতে আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ধীরে বাজার দখল কৌশল। এই ধীরে বাজার দখল কৌশল হচ্ছে মানে আমি একটা বাজারটাকে অনেক দিন আমি স্টে করতে চাই, আস্তে আস্তে আমার মুনাফাটা তুলে নিতে চাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে যেটা করতে হবে আমার প্রসারমূলক ব্যয়টাও কম করতে হবে এবং মূল্যটাও
কম করতে হবে, এখানে সবকিছু আমার কম হবে। যেমন আমি এক্ষেত্রে হয় কি, ধরো আমার বাজারের আয়তন আমার ভালো থাকতে হবে, বাজারের আয়তন বড় হতে হবে, আমার পণ্যের মূল্যটা কমায় রাখতে হবে। এই কারণে যে আমার যদি ধরো এখানে আমার মূল্যের ব্যাপারে আমার যে টার্গেট ক্লায়েন্ট অনেক সময় অনেক সংবেদনশীল থাকে, তারা একটু মূল্য এদিক সেদিক হলেই তারা কিন্তু এটা কিনতে চায় না বা ওই পণ্যটা অ্যাভয়েড করে। এই জন্য খুব সতর্কতার সাথে আমাকে একটা মূল্য সেট করতে হবে এবং আমাকে এই প্রসারমূলক ব্যয়টা কমিয়ে ব্যয়টাকে আমার ব্যয় নিয়ন্ত্রণটাও করতে হবে। এই সূচনা স্তরে আমরা এই চার স্ট্র্যাটেজি ফলো করে আমরা একটা পণ্য বাজারে আনতে পারি। আবার খেয়াল করো পণ্যগুলি কি কি আছে। একটা হচ্ছে দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার কৌশল, এক্ষেত্রে আমরা প্রসারমূলক ব্যয় বেশি হবে এবং পণ্যের মূল্যটা আমরা বেশি ধরবো। ধীরে তুলে নেওয়ার কৌশলে আমরা প্রসারমূলক ব্যয় কম করব আর আমরা মূল্যটা বেশি ধরবো। মূল্য বেশি ধরে আমরা এই দুটো উপায় করতে পারি। আবার যেটা করতে পারি দ্রুত বাজার দখল কৌশলের সঙ্গে যেটা আমাকে করতে হবে, অবশ্যই প্রসারমূলক ব্যয়কে বাড়ায় দিতে হবে এবং আমার মূল্যটাকে কম রাখতে হবে। আরেকটা আছে ধীরে বাজার দখল কৌশল, এক্ষেত্রে আমার ধীর গতিতে চলার কারণে আমাকে প্রসার এবং মূল্য দুটোকে কম রাখতে হবে। একটা পণ্য আমরা যদি এই স্টেজে আমরা খুব সংবেদনশীল একটা স্টেজ, এটা তুমি যদি এই স্টেজে একটা পণ্যকে ঠিকভাবে আনতে না পারো বা ঠিকভাবে আমরা যদি কাজটা করতে না পারি, তাহলে এই পণ্যটা কিন্তু বাজার থেকে হারিয়ে যেতে পারে। তো এই স্টেজে আমরা কতটা ইফেক্টিভ ওয়েতে আমরা আমাদের কাজগুলো করতে পারছি, আমাদের মার্কেটিং পলিসিটা আমরা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছি, তার উপর আমার পণ্যের সফলতাও কিন্তু নির্ভর করে। আচ্ছা, এই সূচনা স্তরে মোটামুটি আমরা এই কৌশলগুলো অবলম্বন করে একটা পণ্যের বাজারজাতকরণ করতে পারি। আচ্ছা, তারপর যেটা আছে আমরা একটু চলো সেটা দিই। তারপর আমরা প্রবৃদ্ধি স্তরে কি আছে আমরা এখন সেই পলিসিটা দিই। আচ্ছা, দ্বিতীয় যে স্তরটা আমাদের আছে প্রবৃদ্ধি স্তর। এই স্তরে আমরা কি কি মার্কেটিং কৌশল নিতে পারি আমি একটু ছোট্ট করে এখানে পাশে লিখে রেখেছি। আমাদের চিত্রটা যদি আমরা না বুঝি হবে না, একটু খেয়াল করো। আমাদের যদি এটা বিক্রয় লাইন ধরি, এটা আমাদের বিক্রয় লাইনে, দেখো এই বিক্রয় লাইনে হচ্ছে প্রবৃদ্ধি স্তরটা অনেক উপরে উঠে গেছে। সূচনা স্তরে কোনো পণ্য যদি সন্তুষ্ট করতে পারে, ওই চারটা স্ট্র্যাটেজি তোমাদেরকে বললাম, সেই চারটা স্ট্র্যাটেজি ফলো করে যদি একটা পণ্যের সূচনা হতে পারে, শুভ সূচনা, তখন একটা পণ্য প্রবৃদ্ধি স্তরে প্রবেশ করে। প্রবৃদ্ধি স্তরে যেটা হয়, এক্ষেত্রে পণ্যের পরিচিতিও ব্যাপক বাড়ে, পণ্যের বিক্রয় ব্যাপক হারে বাড়ে এবং যেহেতু বিক্রয় বাড়ে আমার মুনাফার লাইনটাও অনেক বাড়ে। এই ক্ষেত্রে একটা মার্কেটিং ম্যানেজারের উচিত এই স্তরে পণ্যটাকে অনেক দিন রাখা, এই স্তরেই বাজার থেকে আমাকে সর্বোচ্চ মুনাফাটা তুলে নেওয়া। এই স্তরে তুমি যত বেশি দিন থাকতে পারবে ততই তোমার প্রোডাক্টের জন্য ভালো, তোমার কোম্পানির জন্য ভালো। এক্ষেত্রে আমরা কি কি কৌশল নিতে পারি, চলো আমরা একটু সেগুলো দেখি। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের পণ্যের উন্নয়নের জন্য আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা পণ্য উন্নয়নের জন্য একটা পদক্ষেপ নিতে পারি। ধর বাজারে আমার যে পণ্যটা আছে, এবার এক্সিস্টিং যে পণ্যটা, আমরা সেই পণ্যটাকে আরো গুণগত মান বৈশিষ্ট্য যোগ করে পণ্যটার আরো উন্নয়ন ঘটাতে পারি, যাতে আমার অন্য কেউ কোনো প্রতিযোগী আমার ঠিক ওই মার্কেটিং পলিসি বা আমার ওই প্রোডাক্টের ধারে কাছে আসতে না পারে, বা ভোক্তার যে রুচির পরিবর্তন হয় যাতে সেই পরিবর্তনের সাথে সাথে সময়ের সাথে সাথে আমরা মেনটেন করে চলতে পারি, সেই জিনিসটা করতে হবে। আচ্ছা, তারপর যেটা আছে আমার যেটা ধরো আমার আরো নতুন নতুন বাজারে আমার প্রবেশ করতে হতে পারে, নতুন নতুন বাজারে প্রবেশ। যেমন আমি এটাকে যদি আরেকটু ক্লিয়ার করি, ধরো প্রথমে আমি স্থানীয় বাজারে আমি একটা পণ্য তৈরি করেছি, সেটা আমার স্থানীয় বাজারে আমি বিক্রি করেছি। যখন ওই পণ্যটা আমার স্থানীয় বাজারে খুব প্রশংসা করছে, বা যখন ওই স্থানীয় বাজারটা আমার পণ্যটা পরিচিতি পেয়ে গেছে, আমার বিক্রি বাড়ছে, তখন আমি কি করব? তখন আমি চাইবো আমার পার্শ্ববর্তী জেলায় বা পার্শ্ববর্তী বাজারে এটা বিক্রি করা যায় কিনা বা দেশে করা যায় কিনা, কারণ আমাকে তখন বাজার খুঁজে সেই বাজারগুলো দখল করার চেষ্টা করতে হবে। তা আমরা সেখানে আমার পণ্যটা নিয়ে নতুন নতুন বাজারে প্রবেশ করব এবং সেটা নতুন নতুন বাজারে প্রবেশ করব এবং আমাকে যেটা টিকে থাকতে হবে এবং যেটা করতে হবে, আমার তো
পুরনো ক্রেতা আছে এবং যে নতুন ক্রেতাকে আরও আকৃষ্ট করার জন্য আমরা কি করতে পারি, যে নতুন ক্রেতাকে আমাকে পণ্য সম্পর্কে জানাতে হবে। তার মানে আমরা এখানে একটা প্রসারমূলক কাজ আমরা আরও চালাতে পারি। প্রসারমূলক কার্যক্রম আমরা আরও বাড়াতে পারি। আচ্ছা, প্রসারমূলক কার্যক্রম বাড়াতে পারি। আর একটা যেটা করতে পারি, আমরা কি করতে পারি, আমাদের যে এখন আমার পণ্য আমার ক্রেতারা জানার পরে আমার যে পণ্যটা নিতে চায়, তখন আমরা সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা মানে আমার এখন এটা প্রয়োজন, আমি পেলাম না, আমি কিন্তু নতুন একটা প্রোডাক্ট নিতেই পারি। আমার এক একটা ক্লায়েন্টের মূল্যবান, সে যাতে কোনোভাবে আমার প্রোডাক্টটা ছেড়ে অন্য একটা প্রোডাক্টে না যায়, একজন মার্কেটিং ব্যবস্থাপক হিসেবে এটাই আমার চাওয়ার থাকে। সেক্ষেত্রে কী করতে হবে, আমার বন্টন প্রণালীটা আরও কত ইজিভাবে করা যায় সেটা করতে হবে। যেমন দেখো, এখন যখন লকডাউন চলছে, আমরা যেটা আগে ধর একটা সুপার শপে বাজারে যে বাটার পাশের দোকান থেকে কিনতাম, এখন আমরা যে কারণে হচ্ছে ঘর থেকে বের হচ্ছি না, অনেক সময় প্রয়োজন ছাড়া আমরা কেউই ঘর থেকে আসলে বের হচ্ছি না। তো এখন আমাদের যে প্রোডাক্টটা দরকার আমরা কি করতে পারি, দেখো মার্কেটিং ম্যানেজাররা কিন্তু বসে নেই, তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে নতুন নতুন ওয়ে খুঁজে বের করছে যে আরও কিভাবে আমার মানে পণ্যটা ভোক্তার কাছে পৌঁছে দিতে পারে। তারা কিন্তু অনলাইন কার্যক্রম শুরু করেছে, তুমি ঘরে বসেই এখন কিন্তু প্রোডাক্ট পাচ্ছ। বাজার ধরার, আমার ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখার উপরে আমার একটা পণ্যের সাফল্য নির্ভর করে। তা আমাকে বন্টন প্রণালী আরও উন্নত করতে হবে, টাইমলি যাতে আমার ক্রেতারা পায়, আমার ভোক্তারা পায়, আমাকে সেই ব্যবস্থা করতে হবে। তো প্রসারমূলক বা প্রবৃদ্ধি পর্যায়ে আমরা এই পলিসিগুলো ফলো করতে পারি। এই পলিসিগুলো ফলো করলে আমার পণ্যের জন্য ভালো হবে, আমার প্রোডাক্টের জন্য ভালো হবে। দেখো, সেক্ষেত্রে আমি বারবার বললাম, কিন্তু আমি কি করতে পারি, প্রথমে যেটা করতে পারি, পণ্যের উন্নয়ন করতে পারি, পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য, মৌলিকীকরণ আরও যা করা যায় সেগুলো উন্নয়ন করতে পারি, নতুন নতুন বাজারে প্রবেশ করতে পারি, সেই বাজারগুলো দখলের জন্য যা করা দরকার আমরা সেই কাজগুলো করতে পারি। আমরা প্রসারমূলক কার্যক্রম বাড়াতে পারি, আর বন্টন প্রণালী সহজ করতে পারি, সহযোগীকরণ করা যেতে পারে। এইভাবে আমরা প্রবৃদ্ধি পর্যায়ে আমাদের পণ্যটাকে ধরে রাখতে পারি। আর পণ্যের সফলতা বা এর উপরে ডিপেন্ড করে, কারণ আমাদের চাপ থাকবে যে এই সময়টা অনেক অনেক বেশি থাকবে। আচ্ছা, তারপর যেটা আছে আমাদের, সেটা হচ্ছে উন্নত স্তর। আচ্ছা, এই পূর্ণতা স্তরটা কি একটু দেখো চিত্রের দিকে। প্রবৃদ্ধি পর্যায়ে একসময় বিক্রয় বাড়তে বাড়তে কি হবে, প্রবৃদ্ধি পর্যায়ে যখন একসময় বিক্রয় কমতে থাকবে, এই বিক্রয় যখন কমতে থাকবে তখনই পণ্যটি পূর্ণতা স্তরে প্রবেশ করে। এই পূর্ণতা স্তরটা খুবই একটা পণ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই সময় যদি একজন বাজারজাতকারী সঠিক কৌশল নির্ধারণ না করে, তাহলে কিন্তু পণ্যটিকে বাজার থেকে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই পর্যায়ে একজন বাজারকারী যে ধরনের কৌশল নেয়, আমরা এখন সেই কৌশলগুলো একটু দেখি কি কি কৌশল তারা নিতে পারে। প্রথমে যেটা করতে পারে, তারা বাজার সম্প্রসারণ করতে পারে। সম্প্রসারণ না বলে আমরা এটাকে বাজার পরিমার্জন বলি। বাজার পরিমার্জন বলতে বলতে একজন ম্যানেজার, একজন বাজারকারী মোটামুটি দুইভাবে পণ্যের বাজারকরণ করতে পারে, বাজারকরণ করে। সেটা হচ্ছে, এক হচ্ছে আমার যে নতুন ভোক্তা ছাড়াও, মানে পুরাতন ভোক্তা ছাড়াও আমার নতুন নতুন ভোক্তাকে পণ্যের প্রতি আকৃষ্ট করা। আর একটা হচ্ছে আমার যারা বর্তমান ভোগকারী আছেন তাদেরকে ভোগের মাত্রা বাড়িয়ে দিয়ে। যেমন ভোগের মাত্রা কিভাবে, যেমন ধরো আগে মানে টুথপেস্ট কোম্পানি তারা কি করছে, তারা বলছে যে আগে আমরা হয়তো একবার দুইবার ব্রাশ করলে হতো, এখন তারা বলছে যে না, একটু আরো ভালো করে ব্রাশ করতে, 2-3বার ব্রাশ করার তাদের উৎসাহিত করছে। আবার আমাদের ধরো একসময় জনসন্স বেবি পাউডার শুধু বাচ্চাদের জন্য হতো, বা বাচ্চাদের জন্য এটা ইউজ করার মতো একটা মানসিকতা ছিল, কিন্তু একটা পর্যায়ে জনসন্স এই কোম্পানিটা কি করলো, তারা চিন্তা করলো যে এটা এখন বয়স্ক বা তাদের মানে এই লেভেলের লোকজনকে ধরার জন্য, বা এই লেভেলের কাস্টমার বা ক্লায়েন্ট বা ভোক্তাদেরকে
ধরার জন্য তারা তাদের পণ্যের মধ্যে গুণগত মান এনেছে। তো এইভাবে বাজার পরিমার্জন করেও আমরা এই পর্যায়ে মানে আমাদের পূর্ণতা স্তরে পণ্যের বাজারকরণ কৌশল নির্ধারণ করতে পারি। তারপর যেটা করতে পারি, আমরা পণ্য পরিমার্জন করতে পারি। পণ্য পরিমার্জন বলতে আমরা বুঝি যে পণ্যের বিষয়গুলো কিছু কিছু বিষয় থাকবে, সেগুলোকে আমরা পরিবর্তন করি কিছুটা ভোক্তার চাহিদার অনুকূলে রেখে আমরা পণ্যের গুণগত মান পরিবর্তন করে বা বৈশিষ্ট্য পরিবর্তন করে আমরা বাজার ধরার চেষ্টা করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমে যেটা করতে পারি, আমরা হচ্ছে মানে গুণগত উন্নয়ন করতে পারি। আমি যেটা বলি যে আমরা একটা গুণগত উন্নয়ন করতে পারি পণ্যের গুণগত উন্নয়নকে আগে শুধুমাত্র ধর আমরা নারকেল তেল দিতাম, এখন আমি চিন্তা করলাম যে নারকেল তেলের সাথে আমি একটু মেথি, একটু বেলি ফুল অ্যাডজাস্ট করে আমরা নতুন করি, এটা গুণগত মানটা বাড়িয়ে দিতে পারি, এটা হতে পারে। তারপরে ধর আমরা যদি বলি একটা বৈশিষ্ট্যের উন্নয়ন, একটা পণ্যের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যের আর কিছুটা উন্নয়ন করে বৈশিষ্ট্যের নতুনত্ব কিছু এনেও আমরা পণ্যের পরিমার্জন করতে পারি বা এই ক্ষেত্রে বাজার দখল করতে পারি। আরটা হচ্ছে আমাদের স্টাইল উন্নয়ন। আমাদের পণ্যের যে সৌন্দর্য সৌকর্য থাকে সেটাকে বাড়িয়েও আমরা পণ্যের পরিমার্জন করে আমরা বাজার ধরতে পারি, নতুন বাজারে প্রবেশ করতে পারি এবং আমরা ক্রেতাকে আকৃষ্ট করতে পারি। এই পণ্য পরিমার্জন করেও আমরা আমাদের পণ্যের এই পূর্ণতা স্তরে আমাদের যে বাজারকরণ কৌশল আছে আমরা সেগুলো নির্ধারণ করতে পারি। আরেকটা কৌশল আমরা এক্ষেত্রে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের বাজারকরণ মিশ্রণের পরিমার্জন করতে পারি। এখন বাজারকরণ মিশ্রণের পরিমার্জন বলতে কি বুঝি? বাজারকরণের মিশ্রণ কয়টা? আমি একটু উপরেগুলো মুছে দিচ্ছি, আমার না হলে আমার লিখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা 3 নাম্বারটা এখন আলোচনা করব, বাজারকরণ মিশ্রণের পরিমার্জন। প্রথমেই বলি বাজারকরণ মিশ্রণের উপাদান কয়টি? 4টি। কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই 4টাকে একত্রে 4 পেজ বলে। এখন দেখো এই 4টা যে কোনো কিছু একটা চলক, এই 4টা তার যে কোনো একটা বা 2টাকে আমরা একটু পরিবর্তন করে দিয়ে বা একটু কমিয়ে বা বাড়িয়ে একটা সেট করে আমরা এই ক্ষেত্রে বাজারকরণের মিশ্রণের মানে এই পরিমার্জন করে কার্যক্রম করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা ধরো এমন হতে পারে আমরা পণ্যের মূল্যটাকে কিছুটা কমিয়ে দিতে পারি, অথবা আমার প্রসারমূলক ব্যয়টাকে বাড়িয়ে পণ্যের মূল্য কমাই দিয়ে প্রসার মূল্যটাকে বাড়াতে পারি, অথবা আমার যে ডিলার সংখ্যা থাকবে সে ডিলার সংখ্যাকে আমরা বাড়াই দিতে পারি। তো এইরকম 2-1টা সেট আমরা চলক সেট করে আমরা এই বাজারকরণ মিশ্রণের পরিমার্জন করেও এই পূর্ণতা স্তরে আমরা বাজারকরণ কার্যক্রমটি করতে পারি। এবার সর্বশেষ যে স্তরটা আমাদের আছে সেটা হচ্ছে পতন স্তর। পতন স্তরটা কি? পতন স্তরটা হচ্ছে একটা পণ্য যখন বিক্রয় একদম শূন্যের কোটায় নেমে আসে, মুনাফা আমাদের একদম শূন্যের কোটায় নেমে আসে, তখনই একটা পণ্যের পতন স্তর হিসেবে ধরা হয়। মানে বিক্রয় কমতে কমতে একটা পর্যায়ে এত কমে যায় যে তখন আর আমার প্রফিট আসে না, আর প্রফিট না আসলে একটা পণ্যকে আসলে আর বাজারে ধরে রাখা যায় না। এই পতন স্তরে একজন বাজারকারী কি কি কৌশল নিতে পারে আমরা এখন একটু সে সম্পর্কে দেখব। প্রথমে কথা হচ্ছে আমাকে দুর্বল পণ্যটা চিহ্নিত করতে হবে। দুর্বল পণ্য চিহ্নিতকরণ। আমার পণ্য সারিতে যে পণ্যগুলো আছে আমার সেই পণ্যগুলো সম্পর্কে আগে দুর্বল পণ্য যেটা আমার বাজারে আমার ভোক্তারা নিচ্ছে না বা ভোক্তারা গ্রহণ করছে না ঠিকভাবে, আমার সেই পণ্যগুলোকে চিহ্নিত করতে হবে। সেই পণ্যগুলোকে চিহ্নিত করতে যেন আমাদের যে বিশেষজ্ঞ যে কমিটিগুলো থাকবে, আমরা বিশেষজ্ঞ একটা কমিটি তৈরি করতে পারি
আমাদের বিভিন্ন সেক্টর থেকে যারা খুব এক্সপার্ট কিছু আছে, এক্সপার্ট লোকজন, তাদেরকে নিয়ে আমরা একটা বিশেষায়িত কমিটি করতে পারি। সেই কমিটি খুঁজে খুঁজে বের করবে আমার কোন পণ্যটা বাজারে নিচ্ছে না, কোন পণ্যটা দুর্বল, সেই পণ্যটাকে তারা চিহ্নিত করবে। যদি এই পণ্যটা সম্পর্কে তারা কোনো সুপারিশ থাকে, সেই সুপারিশ করবে। সেই সুপারিশ ক্রমে যদি থাকে যে পণ্যটাকে পরিমার্জন করে বাজারে আনা যায়, আনবে। আর যদি মনে হয় না যে এই পণ্যের একটা রিপ্লেসমেন্ট করা যায়, সেটা করবে। বা তাদের একটা যেই হবেই হোক, তাদের একটা সুপারিশ থাকবে এই পণ্যের বিষয়ে। তো এখন যেটা হয় যে এই কমিটির সুপারিশের পর যেটা হবে, আমরা এই দুর্বল পণ্য চিহ্নিত করার পর যেটা হবে, বাজার থেকে হয় আমাকে পণ্যটা সরিয়ে দিতে হবে, অথবা এই পণ্যের গুণগত মান তৈরি বাড়াতে হবে, অথবা এই পণ্যে যা যা করা যায় আমাকে সেটাই করতে হবে। আচ্ছা, তারপর যেটা হচ্ছে আমাদের বাজারজাতকরণ কৌশল নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে আমি কি করব, আচ্ছা তারপর যেটা পতন স্তরে, তারপর আমাকে যে কৌশলটা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে বাজারজাতকরণ কৌশল নির্ধারণ করতে হবে। এই বাজারজাতকরণ কৌশল নির্ধারণে দেখো আমাকে কি কি করতে হবে, আমরা এখন সেই জিনিসটা চিন্তা করি। প্রথমে যেমন আমরা বলেছিলাম যে কোম্পানির যদি বাজারকে আমি এখন ওই যে দুর্বল পণ্য বা আমাদের যে বাজারের অবস্থানে যে পণ্যটা এখন খারাপ হয়ে গেছে, যদি সেই শক্তিশালী অবস্থান আমাকে ধরে রাখতে হয়, তবে বাস্তবসম্মত একদম যে পদক্ষেপগুলো আছে সেগুলো নিতে হবে। সেক্ষেত্রে কি করতে পারি আমরা, সেক্ষেত্রে প্রসারমূলক ব্যয় বাড়াতে পারি, আমরা প্রচুরভাবে আর নতুনভাবে বিনিয়োগ করতে পারি, যে পণ্যটাকে আরও কীভাবে আরও উন্নত করা যায়, পণ্যটাকে কিভাবে আরও ভালো করা যায়, আমরা সেভাবেও কাজ করতে পারি। তারপর যেটা আমরা করতে পারি হচ্ছে, ধরো আমরা এক্ষেত্রে আমরা আরও করতে পারি, আমরা ফসল তোলা বা দহন নীতি, যেটাকে আমরা খুব বাজারে মানে যেটুকু পারি তখন ওই পর্যায়ে ওইখান থেকে বাজার থেকে যতটুকু সম্ভব বাজার থেকে তুলে নেওয়ার নীতি নিতে পারি। আমরা যদি এই কাজগুলো করি তাহলে পতন স্তরে আমরা পণ্যটাকে নিয়ে বাজারজাতকরণ করতে পারবো। আর যদি কোনোভাবে মনে হয় যে এই পণ্যটাকে আমি বাজারে আবার ছাড়তে পারবো বা বাজারে আমি আবার রাখতে পারবো, তাহলে এই পণ্যের সম্পর্কে আরও যে কার্যক্রমগুলো আছে, পণ্যের উন্নয়ন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, বা পণ্য সারিতে আরও যে বৈশিষ্ট্য, আরও যে বা অন্যান্য প্রোডাক্টগুলো থেকে কোনটা থেকে, মোট কথা কোন পণ্যটা একদম আমার মানে একদম দ্রুত চাহিদা কমে যাচ্ছে, আগ্রহ কমে যাচ্ছে, সেই পণ্যটার ব্যাপারেও আমাকে ডিসিশন নিতে হবে। এই সময় কিন্তু একটা পণ্যের ঘুরে দাঁড়ানো বা মানে যাই হোক, আমাকে এই সময় একটা যুক্তিসঙ্গত একটা ডিসিশন নিতে হবে। তারপর আছে বাজার থেকে পণ্য পরিত্যাগের সিদ্ধান্ত। এই যে পণ্য পরিত্যাগের সিদ্ধান্ত মানে একদম যে দুর্বল পণ্যটা আমার আছে, যে পণ্যটার প্রতি আমার ক্রেতাদের আর কোনো রকম কোনো চাহিদা নেই, আকর্ষণ নেই, সেই পণ্যটাকে অবশ্যই আমার বাজার থেকে তুলে নিতে হবে। প্রয়োজনে সেই পণ্যের একটা বিকল্প পণ্য আমি দিতে পারি ভোক্তাদের কাছে। তবে এমনও হতে পারে আমরা যদি চাই তাহলে আমাদের এই পণ্যটাকে আমরা ধরো কোনো কোম্পানির কাছে বিক্রি করেও দিতে পারি। এই সত্য যদি অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আমার মানে সুনাম থাকবে। যেমন এক সময় ধরো তোমার ইউনিলিভার ফারিস্ট কোম্পানির পেপস একটা টুথপেস্ট ছিল, খুবই মানে প্রচলিত ছিল, কিন্তু এটা কিন্তু একসময় অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করে দেয় এবং পরবর্তীতে কিন্তু তারা আবার এটাকে উৎপাদন বন্ধ করে দেয়। তো এই স্ট্র্যাটেজিগুলা তুমি বাজারের অনুকূল অবস্থা চিন্তা করে কিভাবে কি করবে, এটা তোমাকেই ডিসিশন নিতে হবে। একজন মার্কেটিং ব্যবস্থাপকের কাজ হচ্ছে এই প্রত্যেকটা স্তরে আমাকে কি কি ডিসিশন নিতে হবে, কি কি সিদ্ধান্ত নিলে আমার পণ্যটা আবার চাঙ্গা হবে, আমার পণ্যটাকে আমি বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব, আমার মুনাফাটা ভালো হবে, এটাই করা। তা আমার মনে হয় আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি যে আমাদের ঠিক এই 5টা স্তরে আমাদের পণ্যের জীবনচক্রের 5টা স্তরে আমাদের কি কি কৌশল নিতে হবে। আমার মনে হয় এগুলো আমি খুব যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে তোমাদের বলেছি। তোমরা বাজারে যে বইগুলো আছে, বাজারে যে আছে, তোমরা যদি সেগুলো পড়ো তাহলে ধরতে পারবে। আমাদের আরেকটা টপিকস আছে, আমরা এখন সেই টপিকসটা পড়ব। আরেকটা যে টপিকস আমাদের আছে, আমাদের স্টাইল, ফ্যাশন, ফ্যাড, আমরা এখন সেটা সম্পর্কে জানবো। আমরা কথায় কথায় স্টাইল বলি, তার ফ্যাশন ভালো, তার ফ্যাশন সেন্স ভালো, তার স্টাইল সেন্স ভালো। তা আমরা এখন সেটাই জানবো যে ফ্যাশন, স্টাইল, ফ্যাশন এবং ফ্যাড কি। স্টাইল কি?
স্টাইল হচ্ছে একটা মৌলিক অভিব্যক্তি, একদম মৌলিক। এই মৌলিক অভিব্যক্তি বা স্বতন্ত্র এই প্রকাশটাই হচ্ছে আমাদের স্টাইল। যেমন একটা বাড়ির নকশা বা আমাদের পোশাকের ডিজাইন, এগুলো কিন্তু একবার প্রবর্তিত হয়ে কিন্তু বহু যুগ যুগের পর যুগ, জেনারেশনের পর জেনারেশন চলে। তার মানে কি, স্টাইলটা হচ্ছে মৌলিক, স্বাতন্ত্র এবং সেটা যুগ যুগ চলে। কখনো কখনো স্টাইলের জনপ্রিয়তা কমতে পারে, আবার কখনো বাড়তে পারে, কিন্তু এটা একবার এমন যে বাজার থেকে এটা চলেও যেতে পারে, আবার কখনো কখনো পুনরায় ফেরত আসতে পারে। আমার কথা আমি ফ্যাশন স্টাইল, ফ্যাশন, ফ্যাটটা কেন দরকার এখানে একটু বলার মাঝে একটু বলে নেই। আমরা এই পণ্য, এগুলো যেটা পণ্যের মধ্যে পড়ে এবং একজন বাজারকারীকে এই বিষয়গুলো জানতে হয়। পণ্যের জীবনচক্রের সাথে এই যে ফ্যাশন, স্টাইল, ফ্যাট, এগুলোরও কিন্তু মিল আছে। একজন বাজারকারী এই পরিস্থিতিতে কি কি বাজারকারী কৌশল নিতে পারে বা তাকে কি করতে হবে, আমরা সেগুলো কিন্তু আলোচনা করব। তো সেক্ষেত্রে বলি, তো স্টাইলটা হচ্ছে, আবারও বলছি, স্টাইলটা হচ্ছে একটা মৌলিক ও স্বতন্ত্র প্রকাশ, এবং এটা একবার যদি আসে তো সেটা যুগের পর যুগ বহু জেনারেশন ধরে চলতে পারে। এটা সহজে পরিবর্তন হয় না, এবং যেটা হয় এটা কখনো হয়তো বাজার থেকে চলে যায়, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় না, বা এটা আবার কখনো ফেরত আসে। তারপর যেটা আমাদের আছে ফ্যাশন। কি খুব ফ্যাশনেবল, তার মানে কি? তার মানে হচ্ছে ফ্যাশনটা হচ্ছে একটা স্টাইলের, একটা সময় কোন একটা স্টাইলের জনপ্রিয়তা। ধর একটা বিশেষ সময়ে কোন একটা স্টাইল খুব মানে জনপ্রিয় হয়ে গেল, এটাই হচ্ছে আমার ফ্যাশন। এই ফ্যাশন যেটা হচ্ছে, ফ্যাশনটা হচ্ছে প্রথম দিকে কিন্তু ক্রেতারা খুব বেশি আকৃষ্ট হয় না। সময় যত গড়ায় এই ফ্যাশনও ততই জনপ্রিয় হতে থাকে। সময়ের সাথে সাথে ফ্যাশনটা একসময় হারিয়ে যায়, তখন ভোক্তারা আবার নতুন কোনো ফ্যাশনের দিকে ধাবিত হয়। যেমন খেয়াল করলে দেখবে এক সময় কিন্তু মেয়েরা খুব শর্ট কামিজ পরতো, ছেলেরা খুব বিভিন্ন কেমন কেমন চুলে ছাড় দিত। আবার একটা সময় আসলো যে না, মেয়েরা আবার সেই লম্বা কামিজে চলে আসলো। বা এই যে পরিবর্তনগুলো, তো এগুলোই মোটামুটি আসতেছে, এগুলো হচ্ছে ফ্যাশন। তো এই ফ্যাশনও যখন থাকে তখন বাজারকারীকে একটা দ্রুত ডিসিশন বা যে কার্যকরী যে ডিসিশনগুলো আছে সেগুলো নিতে হয়। এখানে আমাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফ্যাট। ফ্যাট কি? ফ্যাট হচ্ছে কোনো একটি স্টাইল বা কোনো একটি ফ্যাশন খুব দ্রুত জনপ্রিয় হয়ে যাবে এবং দ্রুত এই বাজার থেকে চলে যাবে, এটাই হচ্ছে ফ্যাট। যেমন আমি যদি একটা গ্রাফ দেখে, ধরো এখানে আমার বিক্রয় লাইন, দ্রুত একদম জনপ্রিয়তা শীর্ষে দ্রুত নেমে যাবে, এটাই হচ্ছে ফ্যাট। ফ্যাটটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী এবং এটা বাজারে দ্রুত আসবে এবং দ্রুত এসে জনপ্রিয় হয়ে যাবে, শীর্ষ অবস্থান করবে, আবার দ্রুত এসে একদম নেমে যাবে। খুবই ক্ষণস্থায়ী একটা ব্যাপার, এটা হচ্ছে ফ্যাট। আমি মনে হয় খুব সহজেই বললাম স্টাইল, ফ্যাশন এবং ফ্যাট কি। এখন খেয়াল করো, একটা পণ্যের উপর ডিপেন্ড করবে তার মানে একটা প্রতিষ্ঠান ঠিক করবে যে একটা পণ্যের উপরে তার কি ধরনের বাজারজাতকরণ কৌশল নির্ধারণ করতে হবে। আমার ধরো এটা সিজনাল, অনেকটা ধরো কোনো পণ্য আছে যে আমার এটা খুবই অল্প সময়ের জন্য, তার জন্য আমার কি স্ট্র্যাটেজি হবে, আমার দীর্ঘমেয়াদী পণ্যের জন্য কি স্ট্র্যাটেজি হবে, এগুলো ডিপেন্ড করবে সেই প্রতিষ্ঠানের উপরে বা সেই পণ্যের উপরেই এগুলো ডিপেন্ড করবে। তো আজকে আমরা যেটুকু বললাম যে পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরে আমরা যে সব মানে পদক্ষেপ নিই, সেই পদক্ষেপগুলো, এবং সাথে ফ্যাশন, স্টাইল, ফ্যাশন এবং ফ্যাট, এই তিনটা পার্থক্য আসতে পারে। স্টাইল, ফ্যাশন, ফ্যাট সম্পর্কে কি জানো সেগুলো আসতে পারে। যেভাবেই আসুক, আমার মনে হয় যদি মূল ব্যাপারটা আমরা বুঝি তাহলে আমরা লিখতে পারবো। এখানে আরেকটা প্রশ্ন বলে দিই, যেমন আমাদের অনেক সময় যেটা পণ্যের জীবনচক্র কি এবং পণ্যের জীবনচক্রের বিভিন্ন স্তরে গৃহীত পদক্ষেপগুলো লিখো, এই প্রশ্নটা আসে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে পারা যায় তোমাদেরকে বলতে। আর তোমরা এখান থেকে যদি কোনো কিছু না বুঝো তবে অবশ্যই তোমরা গ্রুপে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেগুলো রিপ্লাই দিয়ে দেব। ছেলেরা আজ এই পর্যন্তই। যে যেখানে আছো ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো।
সময়ের সাথে সাথে একসময় এই দুর্যোগ ঠিক কেটে যাবে, আমরা আবার মূল স্রোতে ফিরব। সেই পর্যন্ত সবাই যার যার জায়গা থেকে পড়াশোনা করো, আগামীর জন্য প্রস্তুত হও। তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম।